মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না বাবা, ওরা আমাকে আর বাঁচতে দেবে না। এইবার ফেরত গেলে আমি আর সশরীরে ফিরবো না বাবা, আমার মৃতদেহ ফিরবে। আহা মা, এমন কথা বলতে নেই। তোমাকে ওই বাড়িতে যেতে হবে না, তুমি এবার থেকে আমার কাছেই থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো। রানী, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি বাড়ি চলো। এবার আর তোমায় কেউ কিচ্ছু বলবে না, আমি বাড়িতে বলে দিয়েছি। তুমি দয়া করে আমার সঙ্গে চলো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমি কখনোই যাব না। তোমাকে যদি তোমার মা আবার বিয়ে দিতে চায় তুমি সেটা করে নিও, আমার কোনো আপত্তি নেই। তবে আমি আর তোমাদের বাড়িতে ফেরত যাব না। আমি অনেক কষ্ট সহ্য করেছি এতগুলো বছর, আর না, আর সম্ভব হবে না আমার পক্ষে সহ্য করা। এই কথোপকথনের মাঝে রানীর মা থালা ভর্তি করে লুচি আর সাদা আলুর তরকারি আর গরুর দুধ দিয়ে বানানো পায়েস নিয়ে এসে হাজির হলো। এই নাও বাবা, হে নাও। না মা, এখন আর কোনো খাবারই আমার গলা দিয়ে নামবে না। আপনার মেয়ে আমার সঙ্গে যেতে রাজি নয়, এমনকি সে সম্পর্ক ভেঙে দিতেও একবারের জন্য ভাবছে না। তাই সম্পর্কই যদি না থাকে তাহলে আর আত্মীয়তা কিসের? না না, তুমি ভুল ভাবছো বাবা। আসলে মেয়েটা গত 7 বছর ধরে তোমার মা আর তোমার দিদির দেওয়া অনেক যন্ত্রণা সহ্য করেছে। ওর এতবার গর্ভপাত হয়েছে, নানা ধরনের কথা ওকে সহ্য করতে হয়েছে এর জন্য। আর এইবারেও তোমার মা আর দিদি ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। গতকাল রাতে ওকে খেতেও দেয়নি, তাই ওর দুঃখটা তুমি বুঝতে পারবে না। আমি তো মা। যাক, তুমি এতদিন পরে বাড়িতে এসেছো, কিছু না খেয়ে যেও না, তাহলে যে গৃহস্থের অকল্যাণ হবে। তুমি বরং এক কাজ করো, বাড়িতে গিয়ে তোমার মা আর দিদিকে ভালো করে বোঝাও, যাতে ওরা আর এ ধরনের ব্যবহার না করে। আর আমিও রানীকে ভালো করে বোঝাচ্ছি। তারপরে যদি ওনারা আর রানী রাজি থাকে, তাহলে তোমরা আবার নতুন করে সংসার শুরু করতে পারবে, এবং আমিও সেটাই চাই। নমস্কার, আমি সৌরভ, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38AB জুট স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা সুচন্দা করের কলমে বিপিন বাবুর চায়ের ঠেক সিরিজের প্রথম গল্প অন্তঃসত্ত্বা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে রূপঙ্কর, রাজ, প্রিয়ম, দুর্বা, রূপম, পার্থ, ঝিনুক, বর্ণালী, কৃষ্ণকলি, দিব্যেন্দু, রূপ। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন অন্তঃসত্ত্বা। এই যে বকুলপুর, বকুলপুর, কে নামবেন? এগিয়ে আসুন তাড়াতাড়ি। একদম শেষের দিকে এগিয়ে আসা একজন বৃদ্ধ ব্যক্তি ভিড় ঠেলতে ঠেলতে বলছেন, এই যে ভাই, আমি একটু নামবো, একটু দেখি ভাই। হ্যাঁ, আমি এগিয়ে যাই। হ্যাঁ, এই যে দেখি একটু সরুন, আমি এগিয়ে যাই, একটু সরুন ভাই। বৃদ্ধ ব্যক্তিটি বাসের ভিড় ঠেলে সামনে আসতেই বাস এসে দাঁড়ালো।
বকুলপুর গ্রামের সামনের বাঁধানো চওড়া রাস্তায়। নামুন তাড়াতাড়ি। ব্যক্তিটি বাস থেকে নামার পর বাসটি বার কয়েক হর্ন বাজিয়ে সামনের দিকে এগিয়ে গেল। বাঁধানো চওড়া রাস্তা থেকে গ্রামের রাস্তাটি ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। বৃদ্ধ লোকটি সেই পথ অনুসরণ করে গ্রামের দিকে চলতে থাকে। তার হাতে একটা ব্যাগ আর একটা ট্রাঙ্ক নিয়ে গ্রামের এবড়ো খেবড়ো কাঁকড় মেশানো রাস্তার পথ দিয়ে লোকটি যেতে থাকে নিজের বাড়ির দিকে। মিনিট পাঁচেক হাঁটার পর একটি ছেলে সাইকেল চালিয়ে এসে থমকে দাঁড়ায় লোকটির সামনে। আরে বিপিন কাকু যে, কতদিন পর তোমায় আবার গ্রামে দেখলাম। তা কেমন আছো বলো? আমি ভালো আছি রে। তুই কেমন আছিস রে রমেন? হ্যাঁ, সেটাকে বল। আর বাড়ির সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে কাকু। কাকু বলছি, তোমার হাতের ব্যাগ আর ট্রাঙ্কটা আমার সাইকেলে তুলে দাও, আমি তোমার বাড়িতে রেখে দিয়ে আসবো। আরে না 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 না, থাক থাক থাক, আমি নিয়ে যাব। তোকে আর কষ্ট করে আমার বাড়িতে যেতে হবে না। আমার বাড়ি তো তোর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আরে দাও না কাকু, আমি নিয়ে যাই। আমাদের যখন দেখা হয়েই গেছে, তখন আমি থাকতে তুমি কেন এত ভারী ভারী ব্যাগ হাতে করে অত দূর টেনে নিয়ে যাবে বলো? আর তাছাড়া আমার কাছে তো সাইকেল আছে, আমি সাবধানে নিয়ে গিয়ে রেখে আসবো। দাও দাও কাকু, ব্যাগগুলো দাও। এই বলে রমেন বিপিন কাকুর থেকে ব্যাগ আর ট্রাঙ্ক নিয়ে সাইকেলের পেছনের কেরিয়ারে রেখে চলে গেল। রমেন বিপিন কাকুর বাড়িতে ব্যাগ দিয়ে আসার মিনিট 20-25 পর বিপিন কাকু বাড়ি পৌঁছালেন। বিপিন কাকু মানে বিপিন ভট্টাচার্য, যার বয়স 60-এর কাছাকাছি হবে প্রায়। বিয়ে করেননি। শহরে থেকে তিনি সোনার গহনা তৈরির কারখানাতে কাজ করেন। বাড়িতে তার বৃদ্ধ মা আছেন। তিনি এখন আর চলাফেরা করতে পারেন না। তার দেখাশোনার জন্য পাশের বাড়ির কোকিলের মা মালতী সব সময় তার সাথে থাকে। কোকিলের বাবা হঠাৎ মারা যাওয়ার পর কাকলি বিপিনবাবুর মায়ের দেখাশোনা করেই সংসার চালায়। বিপিন আসলে অবশ্য মালতী শুধু দুবেলা রান্না করে দিয়ে যায়। তখন বিপিন নিজের মায়ের দেখাশোনা নিজেই করেন। বিপিন এসেছে প্রায় 4-5 মাস পর তার শয্যাশায়ী মাকে দেখতে। বিপিনবাবু ঘরে এসে মায়ের বিছানার পাশে এসে বসে বলেন, মা, ও মা, দেখো মা, দেখো মা, আমি এসেছি। তোমার শরীর এখন কেমন আছে? আমি ঠিক আছি বাবা, তুই কেমন আছিস বল? কতদিন পর এলি রে তুই। হ্যাঁ রে, তোর কি এই বুড়ি মাকে দেখতে ইচ্ছে করে না রে? একটু মনে পড়ে না আমার কথা? বিপিনবাবু চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বলল, মনে তো পড়ে মা, তাই তো চলে এলাম তোমার কাছে। এবার থেকে আমি এখানেই থাকবো, আর শহরে যাব না। ভেবেছি এখানে আমি কিছু একটা ওই দোকান খুলবো। হ্যাঁ, তাতে যা পাবো না সেটা দিয়ে তোমার আর আমার দুবেলা দুমুঠো জুটেই যাবে। হ্যাঁ, ভগবানের কৃপায় ঠিক জুটে যাবে। তাই বাবা, তুই সত্যি বলছিস তো? আবার কিছুদিন পর বলবি না তো আমায় ছেড়ে যাওয়ার কথা? না না মা, আমি অমন আর বলবো না। কথা দে তাহলে আমায়। কথা দিলাম তোমায় মা, আমি তোমায় ছেড়ে আর কখনো দূরে যাব না, কথা দিলাম। বিপিনবাবুর কথা শুনে তার মা এক শান্তির নিঃশ্বাস নিল। তারপর তিনি বললেন, যা বাবা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। ঘরে মুড়ি মুরগি আর বাতাসা আছে, তুই খা বাবা। তুই এত দূর যাত্রা করে এইছিস, নিশ্চয়ই তোর খুব খিদে পেয়েছে। যা, আগে খেয়ে নে, তারপর না হয় কথা হবে।
ঠিক আছে মা, ঠিক আছে। মিনিট 10 পর বিপিনবাবু হাত মুখ ধুয়ে পরে থাকা জামা কাপড় খুলে পরিষ্কার ফতুয়া আর ধুতি পরে একটা বড় জামবাটির মধ্যে মুড়ি বাতাসা নিয়ে তিনি তার মায়ের পাশে এসে বসলেন। মুড়ি বাতাসা চিবোতে চিবোতে তিনি বললেন, আচ্ছা মা, আমাদের একটা জমি আছে না গ্রামের ওই ওই পোড়ো মন্দিরটার পাশে? হ্যাঁ আছে তো, তবে সেটা তো যত্নের অভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে। কিন্তু তুই হঠাৎ এই জায়গার কথা কেন বলছিস রে বিপিন? না, আমি ভাবছি ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে একটা ছোট দোকান খুলবো, তাই। কিসের দোকান দিবি? কিছু ঠিক করেছিস নাকি? না, এখনো তেমন কিছু আলাদা করে ভাবিনি গো। তবে ওই আপাতত চাল ডাল তেল নুন মশলাপাতির সাথে ওই মানে ছোট করে চা বানানোর একটা জায়গা রাখবো, তাহলে মোটামুটি চলে যাবে। কারণ গ্রামের ভেতরে তো একটাই দোকান আছে, তাও আবার সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে। তাই গ্রামের ভেতরে একদম ওই মাঝামাঝি জায়গায় দোকান হলে না মন্দ হবে না। তাই আমি গ্রামের মধ্যেই দোকান খুলবো ভাবছি। তা তুই জিনিস আনবি কোথা থেকে রে? সেসব ভেবে নিয়েছি গো, চিন্তা করো না। ওই শহরে থাকতে বড় বাজারের একজন বড় ব্যবসায়ীর কর্মচারীর সাথে না আলাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমি কি কি জিনিস লাগবে সেটা 1 সপ্তাহ আগে চিঠিতে জানিয়ে তার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবো, আর বলে দেবো কবে শহরে যাব। সেই অনুযায়ী সে সব জিনিস আগে থেকেই তৈরি রাখবে। তারপর একদিন আমি গিয়ে নিয়ে চলে আসবো। এইভাবেই দোকানের প্রয়োজনীয় জিনিস সব আনবো। তা বেশ, তাহলে কবে থেকে কাজ শুরু করবি বলে মনস্থির করলি? এই তো কালই একবার গিয়ে জায়গাটার কি দুর্দশা হয়েছে একবার দেখে আসবো। তারপর লোক ডেকে পরিষ্কার করে একটা দোকান ঘর বানাবো। বেশ বেশ, আচ্ছা বাবা, যা তুই এখন বিশ্রাম নে, তোর অনেক ধকল গেছে। যা বাবা যা। মায়ের সাথে কথা শেষ করে বিপিনবাবু চলে যায় তার পাশের ঘরে বিশ্রাম নিতে। পরের 1 সপ্তাহের মধ্যে বিপিনবাবু তার জমি পরিষ্কার করে কাঠ আর বেড়া দিয়ে দোকান ঘর বানিয়ে ফেলল। দেখতে দেখতে সপ্তাহ 2 মধ্যেই খুলে দিল তার দোকান। গ্রামের মধ্যেই দোকান হওয়ার ফলে গ্রামের লোকের আনাগোনা শুরু হয় বিপিনের দোকানে। তবে আরও একটা কারণে বিপিনবাবুর দোকানে লোকের ভিড় বাড়তে থাকে, আর সেটা হলো গ্রামের মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিস সবসময় মজুদ থাকতো তার দোকানে। কখনো কোনো দোকানে এসে জিনিস না পেয়ে কেউ ফেরত যেত না, আর দরকার পড়লে ধার বাকিতেও বিপিনবাবু জিনিস দিতেন। এইসব কারণের জন্যই মাস 3 মধ্যে বিপিনবাবুর দোকানের পসার জমে ওঠে। সন্ধে হলেই গ্রামের বিভিন্ন বয়সকাঠির পুরুষ মানুষের আড্ডা দেওয়ার জায়গা গড়ে ওঠে বিপিনের দোকানের বাইরে পাতা বেঞ্চগুলোতে। সবার হাতে মাটির ভাঁড়ে গরুর দুধের ঘন চা যেন গল্পের আগুনে ঘি দেওয়ার কাজ করে। মোটের উপর বিপিনবাবুর দোকানের চর্চা গ্রামের প্রতি ঘরে হওয়া শুরু করেছে। এমনই এক বর্ষার বিকেলে যখন সবাই চায়ের ভাঁড় হাতে নিয়ে গল্পের আসর জমিয়েছে, তখনই কোথা থেকে কালো মেঘ উড়ে এসে জমাট বাঁধে আকাশে। বৃষ্টির আশঙ্কা হওয়ায় বেশিরভাগ লোকই নিজের চা শেষ করে রওনা দিল নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে। শুধু দোকানে বসে থাকে গ্রামের গুটি কয়েক যুবক। বৃষ্টি শুরু হয় অজোরে। তখনই প্রায় সারা শরীর বৃষ্টির জলে ভিজে অবস্থায় বিপিনের দোকানে আসে রমেন। রমেনকে দেখে বিপিনবাবু বলে, আরে রমেন যে, হ্যাঁ কতদিন পরে দেখা হলো রে তোর সাথে। হ্যাঁ, কেমন আছিস রে তুই? আমি তো ভালোই আছি গো বিপিন কাকু। রমেন তার প্যান্টের পকেট থেকে
একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, তোমার দোকানের চায়ের অনেক সুনাম শুনেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু কাজের চাপে আর আসা হচ্ছিল না। আজ সুযোগ পেয়েছি, দাও তো একবার চা, আমিও খাই। আরে ওসব কিছু না, সবাই গল্প করতে করতে এতই আনন্দে থাকে, তাই আমার চাও ওদের ভালোই লাগে। হ্যাঁ, এই নে বাবা তোর চা। রমেন ভেজা ঠান্ডা হাতে গরম চায়ের ভাতটা হাতে নিতেই গরম চায়ের ধোঁয়া আর মিষ্টি গন্ধ রমেনের নাকে যায়। চায়ের গন্ধের প্রতিক্রিয়ায় অজান্তেই রমেনের চোখ বন্ধ হয়ে মুখে হাসি খেলে গেল। মাটির ভাঁড়ের চায়ের গন্ধ মিলে এক অসাধারণ গন্ধ তৈরি হয়েছে আশেপাশে। রমেন বেঞ্চে বসে পড়ল। তারপর সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠল, আচ্ছা বিপিন কাকু, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাদের কত রকমের গল্প শোনাতে, রামায়ণ মহাভারতের কাহিনী শোনাতে? হ্যাঁ, সব মনে আছে। তখন তো ছোট ছিলাম, ভূতের গল্প শুনতে খুব ভয় লাগতো। আচ্ছা বিপিন কাকু, তোমার কি মনে হয় গো, সত্যি ভূত বলে কিছু আছে? হ্যাঁ, থাকতেই পারে। আলো থাকলে অন্ধকার তো থাকতে বাধ্য। তোমার জীবনে এমন কখনো কোনো ভয়ের ঘটনা ঘটেছে কাকু? আজ আবার না কেন জানি না কাকু, ছোটবেলার মতো তোমার সেই গল্প শুনতে ইচ্ছা করছে। বলো না কাকু, তোমার জীবনে কি কখনো এমন কোনো ভয়ের ঘটনা কখনো ঘটেছে? রমেনের কথাতে সম্মতি জানিয়ে বাকি ছেলেরাও গল্প শোনাতে জোর করতে থাকে বিপিনবাবুকে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে তো দারুণ লাগবে। বেশ শোনাবো তোদের গল্প। গল্প তো অনেকই আছে, এখন যেটা শোনাবো সেটা তবে গল্প নয়, সত্যি ঘটনা। তবে শোন। এই কাহিনী আজ থেকে প্রায় 2-3 বছর আগেকার ঘটনা। তখন আমি শহরে মহাজনের সোনার কাজ করি এক কারখানায়। সাথে আরও 4-5 জন কর্মচারী ছিল। আমরা সারাদিন কাজ করতাম একসাথে। তারপর রাতে ফিরে যেতাম একটা ভাড়া ঘরে। সেখানে আমরা সবাই একসঙ্গেই থাকতাম, খাওয়া দাওয়া করতাম। একদিন কারখানায় বসে কাজ করছি, তখন আমার ওই সহকর্মী সুভাষ একটা ছোট্ট পায়ের তোড়া বানাচ্ছে। তোড়াটা সোনার। সুভাষের হাতের কারিগরি ভীষণ সুন্দর। সুভাষ পায়ের তোড়াটা বানিয়ে আমার কাছে নিয়ে এসে বলল, ভাই বিপিন, দেখো তো তোড়াটা কেমন হয়েছে। আমি তোড়াটা হাতে নিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে দেখে বললাম, আহ, অসাধারণ বানিয়েছে, অসাধারণ। এমন চমৎকার তোড়া আমি সত্যি আগে কখনো দেখিনি। আমি পায়ের তোড়া দুটো আবার সুভাষের হাতে তুলে দিয়ে বললাম, তাই তোড়া দুটো কোন ঠাকুরের জন্য বানালে তুমি? হ্যাঁ, কেউ কি তোমায় বানাতে দিয়েছে, নাকি তুমি নিজেই ভগবানের উদ্দেশ্যে কোনো মন্দিরে দেবে বলে বানিয়েছ? তোমার তো নাতনি হয়েছে এত বছর বাদে, সেই খুশিতেই নিশ্চয়ই তুমি বানিয়েছ। কি তাই তো নাকি? আরে না, হে তা নয়, আমি এটা কোনো মন্দিরে দেব না, এটা আমি আমার নাতনির জন্যই বানিয়েছি। সুভাষের কথা শুনে আমি একটু আশ্চর্য হই। তাকে আবার বললাম, তোমার নাতনির জন্য? আরে আমি তো শুনেছি মানুষের জন্য সোনার নূপুর তৈরি করতে নেই। সোনার জিনিস একমাত্র ভগবানই পায়ে পড়ে বলে শুনেছি। আমার কথা শুনে সুভাষ পায়ে নূপুর দুটো লাল কাগজের মধ্যে মোড়াতে আমার দিকে যখন চাইল, তখন আমি দেখলাম তার চোখে না জল ভরে এসেছে। সে বলল, তুমি ঠিকই বলেছ হে বিপিন, সোনার গহনা একমাত্র ভগবানই পায়ে দিতে পারে, সাধারণ মানুষ তো পারে না। তবে আমার নাতনি যে স্বয়ং দেবীরই অবতার, তাই তো তার জন্য আমি সোনার নূপুর বানিয়েছি। সুভাষের কথা শুনে আমি একটু আশ্চর্যই হলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না যে সে কি বলতে চাইছে। হতভম্বের মতো তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম বেশ কিছুক্ষণ। হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে সুভাষ নিজেই বলল, বুঝতে পারছো না তো কি বলতে চাইছি? তবে তা না বোঝাই স্বাভাবিক। এই যে এক অবিশ্বাস্যকর ঘটনা, কখনো বলবো সময় করে। আজ আসি কেমন? নাতনিকে এই নুপুরটা না পরানো পর্যন্ত আমি ঠিক শান্তি পাচ্ছি না। চলি ভাই বিপিন, কয়েকদিন পর দেখা হবে। আজ আমি যাব মেয়ের বাড়িতে।
ফিরতে 2 দিন সময় লাগবে। তুমি ভাই কাজগুলো সামনে নিও, কেমন? আসি। এই বলে সুভাষ দরজা দিয়ে বেরিয়ে গেল, হাতে সোনা নুপুরের মোড়কটা নিয়ে। আমি তখনও ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওই খালি দরজার দিকে। সুভাষ কি বলে গেল আমায় কিছুই বুঝতে পারলাম না। সুভাষ তো চলে গেল, তবে আমাকে এমন ভাবনার মধ্যে ঠেলে দিয়ে গেল যে 2 দিন ধরে আমার প্রতি মুহূর্তে একই কথা মাথায় ঘুরতে থাকলো। সুভাষ কি বলে গেল আর কেনই বা এরকম বলল? আমি ঠিক করলাম সুভাষ আসতেই সর্বপ্রথম আমি ওকে এই রহস্য উদ্ঘাটন করতে বলবো। যতক্ষণ না পর্যন্ত আমি সবটা জানতে পারছি আমি শান্তি পাচ্ছি না। কারখানায় কাজের শুরু থেকেই সুভাষ আর আমার বন্ধুত্বটা ভালোই। আরও বাকি যারা আছে তাদের মধ্যে সুভাষ সব থেকে ভালো। কোনো ঝামেলা বা দ্বন্দ্বের মধ্যে থাকে না, নিজের মতন কাজ করে। আর তারপরে এই কাজ শেষ হলে আমরা ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করি, খাওয়া দাওয়া করি আর শুয়ে পড়ি। বাকিদের মতো ও কখনোই ওই মহাজনের জিনিস চুরি করে না। হ্যাঁ, সেই জন্য আমাদের বন্ধুত্বটা বেশ ভালো। সুভাষ এলো 2 দিন পর। তখন আমরা সবাই কারখানাতে। সুভাষ এসে নিজের যথাস্থানে বসে আমায় বলল, বিপিন ভাই কেমন আছো বলো? সব কাজ ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা হয়নি তো এর মধ্যে? মহাজন কি আমার ব্যাপারে কিছু বলেছেন? সুভাষকে দেখে আমি সেই দিনের কথাগুলো জানার জন্য এতটাই উদ্বিগ্ন হয়েছিলাম যে ও এখন এসে কি বলছে তা কিছুই শুনতে আর বুঝতে আমি পারছিলাম না। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি কাজে, আমি সবটা করে নিয়েছি। তুমি এখন শুধু বলো আগের দিন তুমি কি বলে গেলে। তুমি তো বলে চলে গেলে ভাই, তারপরে আমার তো সব সময় মাথায় ওই একই কথা ঘুরছে, একই কথা। এবার খোলসা করে বলো তো কি ঘটনা। সে অনেক লম্বা ঘটনা, এখন কাজ করে নাও, রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরে বসে শান্তিতে শোনাও। সুভাষের আওয়াজের দৃঢ়তা শুনে আমি বুঝলাম যে হয়তো এই ধরনের কথা এত লোকের সামনে বলতে চাইছে না, তাই এখন কিছু জানতে না আছে রাতের অপেক্ষা করাই শ্রেয়। যথাসময়ে আমরা বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে ওই রাস্তায় বেরোলাম হাঁটতে। তখন সুভাষ বলতে শুরু করলো, বিপিন, তখন সবাই সামনে ছিল, আর আমি এই ধরনের ব্যক্তিগত কথা সবার সামনে বলাটা খুব একটা পছন্দ করি না, তাই তখন তোমায় ওই রকমভাবে না করতে বলো, কিছু মনে করো না ভাই। আরে না ভাই সুভাষ, আমি বুঝতেই পেরেছিলাম, তাই জন্যই আর তখন কথা না বাড়িয়ে নিজের কাজ করতে থাকি। আচ্ছা এখন বলো তো ঘটনাটা কি? সুভাষ বলতে শুরু করে, আমি যে গ্রামে থাকি সেই গ্রামের নাম বসন্তপুর। আজ থেকে 8 বছর আগে আমি মেয়ে রানীর বিয়ে দিই আমাদের এই গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে। সবার কাছেই শুনেছিলাম যে ছেলেটির পরিবার ভালো, ছেলেটির বাবা মা নেই আর বোন আছে, তবে বোন বিবাহিতা। তো গ্রামের মধ্যেই বাড়ি আর সবাই ভালো বলছে, সেই জন্য আমরা নিজের মেয়ের বিয়ে দিই ওই পরিবারের একমাত্র ছেলে ধ্রুবর সাথে। আমার মেয়ে রানী গত 8 বছরে 4 বার গর্ভবতী হয়েছে, আর 4 বারই তার সন্তান 5 মাসের পরে তার গর্ভেই মারা গেছিল। আমরা সবাই খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটার জন্য। এইসব বিষয়ে দুঃখ যে কতটা গভীর হয় তা একটা নারী ছাড়া আর কেউ ঠিকমতো বুঝতে পারে না। আমরাও খুবই ভেঙে পড়েছিলাম এই ব্যাপারটার জন্য। মেয়ের শ্বশুরবাড়ি থেকে বারংবার আমার মেয়েকেই দোষারোপ করে যায় যে ওর নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই জন্যই এইরকম ঘটছে। আমার জামাই 2য়বার মেয়ের গর্ভপাত হওয়ার পর অনেক চিকিৎসা করায়, তবে কোনো ফলই হয় না, কোনো ফল হয় না। এতটা বলতে বলতে সুভাষের চোখে জল চলে আসে। আমি সুভাষকে সান্ত্বনা দিয়ে বললাম, কেন? আমার প্রশ্নের জবাবে সুভাষ তার ওই ধুতির খুঁট দিয়ে চোখ মুছে বলল, কোনো ফল হয়নি, কারণ ডাক্তার রানীকে দেখে বলেছে রানীর কোনো সমস্যা নেই মা হতে। রানীর শরীর সুস্থ আর সক্ষম আছে মা হওয়ার জন্য। এটা আজ থেকে প্রায় 1 বছর আগেকার কথা। তখন আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিনের জন্য।
আমি বাড়ি যাওয়ার দিন দুয়েক পরেই একদিন রাতে খেয়ে উঠে বাড়ির দাওয়াতে বসে গড়গড়াটা সেজে সবে 12-2-3 টান দিয়েছি, এমন সময় আমার মেয়ে রানী কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। ওকে এই অবস্থায় দেখে আমরা তো ভয় পেয়ে যাই। রানীর মা রানীকে বুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা, এইভাবে কাঁদছিস কেন তুই? রানী কোনো কথার উত্তর না দিয়ে শুধুই কেঁদে যাচ্ছিল। তখন আমি বললাম যে, বল মা বল, তুই কিছু না বললে আমরা বুঝবো কেমন করে কি হয়েছে। রানী চোখ মুছতে মুছতে হেঁচকি তুলতে তুলতে জড়িয়ে যাওয়া শব্দে বলতে লাগলো, এক সপ্তাহ হয়েছে আমি জানতে পেরেছি। যেদিন থেকে জানতে পেরেছি তারপর থেকে আমার শাশুড়ি বাবা বলতে থাকে, এবার যদি আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে বাড়ির দিকে দাঁড়িয়ে দেবে, আর তার ছেলে নতুন কোনো বিয়ে দেবে অন্য মেয়ের সাথে। আজ সকালে দিদিভাই এসেছে, দুপুর থেকে এই কথাবার্তা অত্যধিক বাড়াবাড়ি হয়ে যায়, আর রাতে আমাকে ওরা খেতেও দেয়নি। আমি আর সহ্য করতে না পেরে এখানে চলে এসেছি। আমি আর ওই বাড়িতে যাবো না বাবা, তোমরা আমাকে জোর করে ওখানে পাঠিও না ওখানে। এই বলে রানী খুব কাঁদতে থাকে। রানীর মা রানীর মাথায় হাত বুলিয়ে তার চোখের জল মুছিয়ে বলে, চল মা চল, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, তারপর ঘুমিয়ে পড়। যা কথা বলার কাল বলবো আমরা, এখন চল। তারপর রানীর মা রানীকে নিয়ে হাত মুখ ধুয়ে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর বেশ অনেক রাত পর্যন্ত আমি আর রানীর মা দাওয়াতে বসে এই বিষয়ে অনেক কথাবার্তা বললাম, আর সিদ্ধান্ত নিলাম ধ্রুবকে একবার ডেকে সমস্ত কথাগুলো বলা দরকার। তারপর না হয় আমরা রানীকে সেখানে পাঠাবো না, তারপর ওদের যা ইচ্ছা করার তাই না হয় করবে। পরদিন সকালেই অপ্রত্যাশিতভাবে ধ্রুব আমাদের বাড়িতে এসে হাজির হয়। সকাল সকাল ধ্রুবকে দেখে আমি বলি, আরে জামাই যে, এসো এসো, ঘরে এসো, বসো। ধ্রুবকে রানীর ঘরে বসতে বলে আমি গেলাম রান্নাঘরে রানীর মাকে জানাতে যে ধ্রুব এসেছে, ওর জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করতে। রানীর মায়ের সঙ্গে কথা বলে যখন আমি ঘরে যাই তখন দেখি রানী বিছানার এক কোণে বসে খুব কাঁদছে, আর ধ্রুব বিপরীত কোণায় চুপ করে মাথা নিচু করে বসে আছে। আমি ঘরে ঢুকতেই ধ্রুব উঠে দাঁড়ালো। আমি বললাম, আরে জামাই উঠতে হবে না, বসো বসো বসো। ধ্রুব হাত জোড় করে বলল, বাবা, আমার মা আর দিদি যা খারাপ আচরণ করেছে রানীর সাথে, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। ধ্রুব কথা শেষ করেই সেই একইভাবে মাথা নিচু করে হাত জোড় করে দাঁড়িয়ে রইল আমার সামনে। আমি বললাম, দেখো বাবা, গত 7 বছর ধরে তো এই একই জিনিস দেখছি। তোমার মা আর বোন সবসময় রানীর সাথে বাজে ব্যবহার করে, তাও কখনোই আমরা অথবা রানী কিছুই বলিনি। বরং আমি বলতে চাইলেও রানী না করতো কিছু বলতে। সেখানে কাল রাতে আমার মেয়েটা একা ওইভাবে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে, আরও নিজেই বলেছে তো তোমাদের বাড়িতে ফেরত যাবে না। সেখানে আমি আর কি বলবো বলো তো, একটা বাবা হয়ে? আমি তো আর এত কিছু সহ্য করতে পারি না, তাও বারংবার। আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না বাবা, ওরা আমাকে আর বাঁচতে দেবে না। এইবার ফেরত গেলে আমি আর সশরীরে ফিরবো না বাবা, আমার মৃতদেহ ফিরবে। আহা মা, এমন কথা বলতে নেই। তোমাকে ওই বাড়িতে যেতে হবে না, তুমি এবার থেকে আমার কাছেই থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো। রানী, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি বাড়ি চলো। এবার আর তোমায় কেউ কিচ্ছু বলবে না, আমি বাড়িতে বলে দিয়েছি। তুমি দয়া করে আমার সঙ্গে চলো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমি কখনোই যাব না। তোমাকে যদি তোমার মা আবার বিয়ে দিতে চায় তুমি সেটা করে নিও, আমার কোনো আপত্তি নেই। তবে আমি আর তোমাদের বাড়িতে ফেরত যাব না।
আমি অনেক কষ্ট সহ্য করেছি এতগুলো বছর, আর না, আর সম্ভব হবে না আমার পক্ষে সহ্য করা। এই কথোপকথনের মাঝে রানীর মা থালা ভর্তি করে লুচি আর সাদা আলুর তরকারি আর গরুর দুধ দিয়ে বানানো পায়েস নিয়ে এসে হাজির হলো। এই নাও বাবা, খেয়ে নাও। না মা, এখন আর কোনো খাবারই আমার গলা দিয়ে নামবে না। আপনার মেয়ে আমার সঙ্গে যেতে রাজি নয়, এমনকি সে সম্পর্ক ভেঙে দিতেও একবারের জন্য ভাবছে না। তাই সম্পর্কই যদি না থাকে তাহলে আর আত্মীয়তা কিসের? না না, তুমি ভুল ভাবছো বাবা। আসলে মেয়েটা গত 7 বছর ধরে তোমার মা আর তোমার দিদির দেওয়া অনেক যন্ত্রণা সহ্য করেছে। ওর এতবার গর্ভপাত হয়েছে, নানা ধরনের কথা ওকে সহ্য করতে হয়েছে এর জন্য। আর এইবারেও তোমার মা আর দিদি ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। গতকাল রাতে ওকে খেতেও দেয়নি। তাই ওর দুঃখটা তুমি বুঝতে পারবে না। আমি তো মা। যাক, তুমি এতদিন পরে বাড়িতে এসেছো, কিছু না খেয়ে যেও না, তাহলে যে গৃহস্থের অকল্যাণ হবে। তুমি বরং এক কাজ করো, বাড়িতে গিয়ে তোমার মা আর দিদিকে ভালো করে বোঝাও, যাতে ওরা আর এ ধরনের ব্যবহার না করে। আর আমিও রানীকে ভালো করে বোঝাচ্ছি। তারপরে যদি ওনারা আর রানী রাজি থাকে, তাহলে তোমরা আবার নতুন করে সংসার শুরু করতে পারবে, এবং আমিও সেটাই চাই। রানীর মায়ের কথায় ধ্রুব চুপ করে বসে রইল বেশ কিছু সময়। তারপর রানীর হাত দুটো ধরে বলল, রানী, তুমি অন্তঃসত্ত্বা। তোমার গর্ভে আমার সন্তান আছে। তোমার ভালো থাকাটা আমার কাছে ভীষণ জরুরি। তুমি কিছুদিন এখানেই থাকো। নিজের বাড়িতে থাকলে তুমি ভালো থাকবে। আমি প্রতি মাসে এসে তোমার সঙ্গে দেখা করে যাব। তারপর সন্তান হয়ে গেলে তুমি যদি যাও, তখন আবার তুমি আমার সাথে আমার বাড়িতে ফেরত যাও, কেমন? কথা শেষ করে ধ্রুব খাওয়া দাওয়া করে সবার আশীর্বাদ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ধ্রুব চলে যাবার পর রানী বারংবার বলতে থাকে আর কাঁদতে থাকে যে সে আর ওই বাড়িতে ফেরত যাবে না। এইবার ফেরত গেলে সে আর জীবিত থাকবে না, ওরা রানীকে মেরে ফেলবে। তারপর আর বেশ কয়েকদিন থেকে আমি শহরে চলে আসি। তারপর আবার 1 মাস পরে যখন গ্রামে ফিরি, তখন রানী আগের থেকে অনেকটাই মানসিকভাবে সুস্থ। গ্রামে গিয়ে শুনলাম রানীর মায়ের কাছে যে ধ্রুব মাঝে মাঝে 2বার এসে রানীকে দেখে গেছে। ছেলেটির জন্য মায়া হলো। ছেলেটি মায়ের আর স্ত্রীর মাঝে কেমন যেন আটকে পড়েছে। কাকে নিজের কাছে রাখবে, কাকে দূরে সরাবে, কিছুই বুঝতে পারছে না। বড় খারাপ লাগলো ছেলেটির জন্য। মায়া হলো। ছেলেটি মনের দিক থেকে খুবই ভালো, কিন্তু সে কি করবে সেটা কিছুই বুঝতে পারছে না। হয়তো বেশিরভাগ ছেলেরা এরকমই দ্বন্দ্বে ভেসে থাকে প্রতি মুহূর্তে। এতটা বলতে বলতেই রাত অনেকটা হয়ে যায়। তখন সুভাষ বললে, চলো ভাই বিপিন, আজ শুয়ে পড়ি। কাল সকালে আবার কাজ আছে, বাকিটা আবার নয় কাল বলবো। পরদিন আবার সারাদিন কাজ সেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমি আর সুভাষ রাস্তায় বেরোলাম হাঁটার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে সুভাষ বলল, জানো তো ভাই বিপিন, এমন অনেক মেয়ের জীবনে শেষ হয়ে যায় বিয়ের পর, এমন পরিবারের সদস্যদের মাঝে থেকে। তাই আমি ঠিক করেছিলাম আমি কখনোই আর রানীকে ওই বাড়িতে ফেরত যেতে দেব না। আর ধ্রুব যদি তাও রানীকে নিয়ে যেতে চায়, তাহলে বলবো যেন রানীর সাথে অন্য বাড়িতে থাকার ব্যবস্থা করে। তা তুমি ঠিক বলেছ। আচ্ছা, তারপর তোমার মেয়ে কি গেছিল নাকি? তোমার মেয়ে জামাই আলাদা বাড়িতে থাকতে শুরু করে? রানী ধ্রুবর সাথে ফেরত গিয়েছিল। যা ভালো, তাহলে শেষ পর্যন্ত রানীর শাশুড়ি সবটা মেনে নিয়েছিল। না, তিনি কিছুই মানেননি। তাহলে রানী কেন গেল? ধ্রুব জোর করে নিয়ে গেছিল? না, ধ্রুবকে আর জোর করতে হয়নি। রানী ওই বাড়িতে ফেরত যায়, তবে ধ্রুবর মা মারা যাবার পর। মানে সবটা খুলে বলো। বলছি, আগে চলো ওই রোয়াকে গিয়ে বসি। আজ খাওয়াটা বেশি হয়ে গেছে ভাই, বেশি হাঁটতে ইচ্ছা করছে না, চলো। তারপর আমরা এক পুকুর পাড়ে এক রোয়াকে গিয়ে বসি।
একটু জিরিয়ে নিয়ে সুভাষ আবার বলতে শুরু করে। আমি যেদিন বাড়ি যাই সেদিন সন্ধ্যাবেলায় পাড়ার এক কাকিমা আসে আমাদের বাড়িতে। মিনু কাকিমা রানীকে ওর ছোটবেলা থেকেই খুব ভালোবাসে। তখন রানীর মা তুলসীতলায় সন্ধ্যে প্রদীপ দিয়ে সবে শঙ্খ বাজাচ্ছে, এমন সময় মিনু কাকিমা এসে হাজির হয় আমাদের বাড়িতে। সুভাষ, সুভাষ, এই সুভাষ। কাকিমার আওয়াজ শুনে রানীর মা হাতের শঙ্খটা প্রদীপের থালায় রেখে মাথায় ঘোমটা টেনে বলল, রানীর বাবা ঘরে আছে, রানীর সাথে কথা বলছে। এসো না, এসো, তুমি ভেতরে এসো। রানীর মা আর মিনু কাকিমাকে একসাথে ঘরে ঢুকতে দেখে আমি মিনু কাকিমাকে প্রণাম করে বললাম, আরে মিনু কাকিমা যে, কেমন আছো বলো? মিনু কাকিমা আমার মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে বললেন, আছি রে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, খুব ভালো থাকো। শুনলাম আমাদের রানীমা বাড়িতে এসেছে, তাই ভাবলাম যাই, একটু মার সঙ্গে দেখা করে আসি। আর রানীমার পছন্দের নাড়ু বানিয়ে এনেছি। বৌমা, এই নাও, ধরো বাটিটা। এই বলে কাকিমা শাড়ির আঁচলের দিকে থেকে বের করে বড় একটা জাম বাটি ভর্তি গুড়ের নাড়ু এবং তা তুলে দেয় রানীর মার হাতে। সারা ঘরটা যেন নাড়ুর গন্ধে ভরে গেল। আমি দেখলাম রানীর মুখে হাসি ফুটেছে। বাটিটা দিয়ে কাকিমা রানীর পাশে গিয়ে বসে রানীর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি রে রানীমা, কেমন আছিস মা? কত মাস চলছে দেখি হাতটা? এই কথা শুনে আমি আর রানীর মা তৎক্ষণাৎ চমকে উঠে কিছু একটা বলতেই যাব, তখন বুঝলাম আকস্মিকভাবে এমন একটা কথা শোনাতে আমার শব্দ কেমন যেন জড়িয়ে যাচ্ছে। আমরা এই কথা বলতে চাইছিলাম না। জানোই তো বিপিন ভাই, গ্রামে মানুষ কেমন হয়, কে কি বলবে তার কোনোই ঠিক নেই। আমরা ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই রানীকে নিয়ে আমরা শহরে চলে আসব, তারপর কিছু একটা ভাবা যাবে। কিন্তু মিনু কাকিমার কথায় তো একটু ভয়ই হলো বটে। শুনলাম রানী আস্তে আস্তে বলল, এই তো 2 মাস। তবে তুমি কি করে জানলে গো বুড়িমা? ওরে, তোর বুড়িমা তো আর এমনি করে বুড়িমা হয়নি রে। আমি নারী ধরে সব বুঝতে পারি। ভালো থাক মা, তুই আর তোর সন্তান দীর্ঘজীবী হ, এটাই আশীর্বাদ করি মা। এই কথা শুনে রানী মিনু কাকিমার হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তখন কাকিমাকে আমরা সবটা খুলে বললাম। সব শুনে কিছু সময় চুপ থেকে কাকিমা বললেন, হ্যাঁ রে সুভাষ, তুই এসব কথা আমায় আগে কেন বলিসনি রে? আমাকে কি তোরা নিজের মনে করিস না? এত কিছু ঘটে গেল আর একবার বললিও না। যাই হোক, আমার কিন্তু এটা কোনো দিক থেকেই ভালো ঠেকছে না, স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে। মানে তুমি কি বলতে চাইছো? শোন, আজ থেকে 3 দিন পরে অমাবস্যা পড়বে। ঠিক তখন আমি তোকে আর তোর বউকে, মানে বৌমাকে নিয়ে এক গুরুদেবের কাছে যাব। তখন তোরা তাকে গিয়ে সবটা খুলে বলবি, কেমন? তিনি বলতে পারবেন আসলে কি ঘটনা ঘটেছে। আমি কোনোদিন এইসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করি না, আমি তাই বললাম। ক্ষমা করবেন কাকিমা, আমি এসব বিশ্বাস করি না, আমি যাব না। দেখো, সবসময় যে সবকিছু বিশ্বাস করার মতন ঘটে তা কিন্তু নয়, কিন্তু এগুলোরও কোনো মানে তো আছে। আমি বিশ্বাস করি, আর আমার মেয়ের ভালোর জন্য আমায় যেখানে যেতে হবে আমি সেখানেই যাব। আমি যাব কাকিমা, আমি যাব তোমার সাথে। তুমি আমায় নিয়ে চলো, রানীর বাবা যাক আর নাই যাক, আমি যাব। আমায় যেতেই হবে। আমিও চাই আমার মেয়েটা ভালো থাকুক, আর আমি চুপ করে বসে থাকতে পারবো না, পারবো না। ঠিক আছে বৌমা, তুমি তাহলে রাতে খাওয়া দাওয়ার পর তৈরি থেকো, কেমন? আমি আসবো খন, তখন আমরা যাব গুরুদেবের কাছে। এই বলে মিনু কাকিমা চলে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর আমার আর রানীর মায়ের অনেক কথোপকথন হলো। আমি ঠিক করলাম
আমিও যাব রানীর মায়ের সাথে। কি হয় কি হয় না সেটা আমারও জানা দরকার। আমি হয়তো সবটা বিশ্বাস করি না, কিন্তু রানীর মায়ের বিশ্বাসের জন্য আমি যাব। আর এখন মনে করি ভগবানের অশেষ কৃপা ছিল যে আমি তখন গেছিলাম, না হলে যে আজ কি হতো তা শুধুমাত্র ভগবানই জানে। তিন দিন পর রাতে আমরা খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে গেলাম সেই গুরুদেবের কাছে যাওয়ার জন্য। আমরা যেখানে গেলাম সেটা কোনো মন্দির বা শ্মশান নয়, বরং এক ঝোপ জঙ্গলের মাঝে একটা জায়গা। আমাদের গ্রামের শেষ সীমানায় একটা জঙ্গল আছে। সেই জঙ্গলেরই বেশ কিছুটা ভেতরে গুরুদেব তার আস্তানা করে রয়েছেন বহুকাল ধরে। তিনি কিছু বাঁশ কাঠ আর খড়কুটো দিয়ে একটা ছোট চালার মতো বানিয়ে সেখানেই থাকেন আর নিজের সাধনা করেন। আমরা যেদিন গেলাম সেদিনও তিনি তার চালার সামনে বসে যজ্ঞ করছিলেন। প্রথম দেখায় গুরুদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস না হলেও অশ্রদ্ধা হলো না। তারপরে প্রায় আধা ঘন্টা ধরে আমি আর রানীর মা ওই গুরুদেবকে সমস্তটা খুলে বলি। একের পর এক আমার মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার আর 4-5 মাস পরেই তার গর্ভপাত অকারণেই হয়ে যাওয়া, ডাক্তার দেখানো, ডাক্তার যা বলেছিলেন আমরা সবটাই খুলে বলি। আমাদের কথা শুনে মিনু কাকিমা বললেন, গুরুদেব জানেন, আমি ছোটবেলা থেকে রানীকে দেখেছি, বড় ভালো মেয়ে। আর সুভাষ আর বৌমা, ওরা যে কত ভালো। ওরা কোনোদিন কারোর ক্ষতি করেনি জানেন। ওদের যে কেন এমন হলো, গুরুদেব আপনি দয়া করে ওদের একটু সাহায্য করুন। আমি অনেক আশা নিয়ে ওদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। আমি আপনার কাছে হাত জোর করছি গুরুদেব, আপনি কিছু একটা করুন, না হলে মেয়েটাকে বাঁচানো যাবে না। মেয়েটা বড়ই ভেঙে পড়েছে। আমাদের সবার কথা শুনে গুরুদেব মিনিট 2 শান্ত হয়ে ধনির আগুনের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। ও তোমরা এক কাজ করো, আগামী একাদশীর দিন তোমার মেয়ের পরিধান করা কোনো এক বস্ত্র আর একটা গয়না নিয়ে এসো, যেটা তার শ্বশুর বাড়ি থেকে দেওয়া। আমি তারপর সেগুলো নিয়ে যজ্ঞ করে তোমায় জানাবো কি হয়েছিল। এখন তোমরা আসতে পারো, কেমন? আমি মনে মনে ভাবলাম, ইনি যদি কিছু নাই বলতে পারেন তাহলে আমরা আজকে এলাম কেন? হয়তো আমার মনের কথাটা গুরুদেব কোনোভাবে বুঝতে পেরে একটু হেসে বললেন, আমি সামান্য সাধক মাত্র, আমি ভগবান নয় যে তুমি আসলেই আমার সমস্ত দুঃখের কারণ আমি এক্ষুনি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করে সবটা জানিয়ে দেব। হ্যাঁ, দীর্ঘ সাধনার ফলে কিছু পদ্ধতি আমার জানা আছে, যার ফলে আমি মানুষের কিছুটা সেবা করতে পারি। আমি সেইভাবেই তোমায় সাহায্য করতে পারবো। তবে তোমার যদি অবিশ্বাস থাকে তাহলে তোমায় আসতে হবে না। এই বলে গুরুদেব আবার নিজের যজ্ঞে ধনুর আহুতি দিতে থাকলেন। গুরুদেবের কথা শুনে রানীর মা কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করবেন গুরুদেব, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আমি নিয়ে আসবো, আপনি তারপর বিবেচনা করে বলবেন যে কি হয়েছিল আর আর এর প্রতিকার কি করে হতে পারে। আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমায় খালি হাতে ফেরাবেন না দয়া করে। এখন তুমি যাও মা, আগামী একাদশীতে মেয়ের পরিধান করা বস্ত্র আর গহনা নিয়ে এসো মনে করে। তবে যেটা ওর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এমন কোনো জিনিস এনো, তাহলেই ক্রিয়া সম্পন্ন হবে। তা না হলে কিন্তু সম্ভব না, বুঝলে? এখন যাও, অনেক রাত হয়েছে, সূর্যোদয়ের পূর্বে। গুরুদেবের কথা মতো আমরা 3 জন বাড়িতে ফেরত চলে এলাম আর অপেক্ষা করতে থাকলাম পরের একাদশীর দিন পর্যন্ত। রানী বাড়িতে আসার সময় ওর শ্বশুর বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে আসেনি, তাই ধ্রুবর সাথে দেখা করে বললাম আমি রানীকেও পিসির বাড়িতে নিয়ে যাব, কারণ পিসির বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন হয়েছে।
তাই ওর কিছু শাড়ি যেন ধ্রুব আমাদের বাড়িতে নিয়ে আসে, আর সাথে কিছু গয়নাও নিয়ে আসে। ধ্রুব কোনো দ্বিমত প্রকাশ না করেই 2 দিনের মধ্যেই বেশ কিছু শাড়ি আর কিছু গয়না দিয়ে যায় আমাদের বাড়িতে। আমরা গুরুদেবের কথা মতো একাদশীর দিন রানীর শাড়ি আর গয়না নিয়ে পৌঁছাই গুরুদেবের কাছে। আমাদের হাত থেকে সেই জিনিসগুলো নিয়ে গুরুদেব তার যজ্ঞকুণ্ডের পাশে রাখা পদ্মপাতার উপরে রেখে তার উপর একটু সিঁদুর ছড়িয়ে দিয়ে কিছু গূঢ় মন্ত্র জপ করতে থাকেন। ওং হ্রিং হ্রিং ছট, ওং হ্রিং 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 ছট, ওং কালিকায় নমঃ, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী কালীকে মৎস্যদা দেবী নারায়ণী নমস্তুতে, ওং হ্রিং 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 ফট স্বাহা। এই মন্ত্রের আওয়াজে আমি আর রানীর মা সম্পূর্ণ শিথিল হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাই। কতক্ষণ যে মন্ত্র চলল আমরা জানি না। আমরা মন্ত্রমুগ্ধের মতো স্থিরভাবে শুধু সেই মন্ত্র শুনে গেলাম। আমাদের নড়াচড়া করার মতো বিন্দুমাত্র ক্ষমতা তখন ছিল না। যখন মন্ত্র শেষ হয় তারপর গুরুদেব যা বলেন তাতে আমাদের সিদ্ধারাবে রক্তের হিম শীতল স্রোত বয়ে যায়। তখন মনে হচ্ছিল যেন আমাদের পায়ের তলা থেকে মাটির কেউ জোর করে টেনে আমাদেরকে মাটির তলা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তখন যে কি পরিস্থিতি ছিল আমাদের জন্য সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না বিপিন। আপনার মেয়ে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, ওর কোনো সমস্যা নেই। আর প্রতিবার ওর গর্ভপাতের কারণ হলো ওর শাশুড়ি আর ননদ। এরা প্রতিবার কোনো এক তান্ত্রিকের কাছ থেকে জানতে পারে যে আপনার মেয়ের গর্ভে যে সন্তান আছে সেটি একটি কন্যা সন্তান। তাই তারা ওই সন্তানটিকে মারার জন্য বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার ব্যবহার করে এবং তার গর্ভে থাকা সন্তানটিকে মেরে ফেলে। তবে গর্ভের সন্তান মেরে ফেলার জন্য শুধুমাত্র কন্যা সন্তান আছে বলে তা কিন্তু নয়। আরও একটা কারণ হলো আপনার মেয়ের শাশুড়ির অত্যাধিক লোভ। আপনারা মেয়ের বিবাহের সময় যৌতুক হিসাবে তেমন কিছু দিতে পারেননি, তাই আপনার মেয়ের শাশুড়ি আপনার মেয়ের গর্ভে সন্তানকে মেরে ফেলে। তার ছেলের অন্য একটা বিয়ে দিতে চায়, কিন্তু তার ছেলে অর্থাৎ আপনার জামাই অন্য বিবাহ করতে রাজি না থাকায় এইবার আপনার মেয়ে শাশুড়ি ঠিক করেছে যে এইবার তিনি শুধু আপনার মেয়ের গর্ভের সন্তানকে নয় বরং আপনার মেয়েকে মেরে ফেলবে। তারপর যাতে তার ছেলে অন্য বিবাহতে দ্বিমত না করতে পারে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা সঠিক সময় আমার কাছে এসেছেন, তা না হলে আপনার মেয়েকে বাঁচাতে পারতেন না। আমি আমার সাধনা দ্বারা যতটুকু বুঝতে পেরেছি, আগামী 1 মাস পর আপনার মেয়ের বর আপনার মেয়ের সাথে দেখা করতে আসার সময় কিছু খাবার নিয়ে আসবে। যেই খাবারটা আপনার মেয়ের শাশুড়ি বানিয়ে পাঠাবে তার মধ্যেই থাকবে তন্ত্র, যার ফলে আপনার মেয়ে যাতে মারা যায়। গুরুদেবের কথা শুনে আমরা পাথরের মতো বসে রইলাম খানিকক্ষণ। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, তাহলে এবার কি করব গুরুদেব? গুরুদেব, আপনি আমার মেয়েকে বাঁচান। আর যারা আমার মেয়ের সঙ্গে এত খারাপ করলো তাদের কি কোনো শাস্তি হবে না? আপনি কিছু একটা করুন গুরুদেব, দয়া করে কিছু একটা করুন। ওই খাবারটা আপনার মেয়েকে দেবেন না, বরং ওই খাবারটিকে রাতে আমার কাছে নিয়ে আসবেন। তারপরে কি হবে সেই খাবার নিয়ে? গুরুদেব বেশি কথা না বলে আমাদের শুধু বললেন, এবার আপনারা আসতে পারেন। তারপর আবার তিনি তার সাধনায় মগ্ন হয়ে গেলেন। আমরা বুঝলাম এখন আর গুরুদেবকে কোনো কিছু জিজ্ঞাসা করে কোনো ফল হবে না। তিনি আর কোনো কথার উত্তর দেবেন না।
তারপর আমরা বাড়ি ফেরত চলে এলাম। আহারে, কি সাংঘাতিক মহিলা তোমার মেয়ের শাশুড়ি। তার নিজেরও তো একটা মেয়ে আছে, তাহলে তিনি কিভাবে অন্য একটা মেয়ের সঙ্গে এমন করতে পারেন? আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আমরা বাড়িতে চলে আসি, কিন্তু গুরুদেবের কাছে কি কি শুনেছি সেটা নিয়ে আমরা রানীকে আর কিছু বলি না। রানী জানতে চেয়েছিল, সেই উত্তরে আমরা জানিয়েছিলাম যে গুরুদেব বলেছেন গ্রহের ফেরেই এমন হয়েছে, আর খুব শীঘ্রই সবটা ঠিক হয়ে যাবে। তাই আমরা চাইনি রানীর মনে কোনো গুরুজনের প্রতি অনীহা আসুক। তাই আমরা সত্যটা পুরোটাই নিজের মধ্যে চেপে রেখে রানীকে কিছু না জানানোটারই শ্রেয় হবে বলে ঠিক করলাম। তারপর আমি আবার শহরে চলে আসলাম, আর গুরুদেবের কথা মতো যে সময় ঘটনাটি ঘটার কথা আগেই অনুমান করা হয়েছিল, ঠিক সেই সময়ের পূর্বে আমি বাড়িতে ফেরত যাই। গুরুদেবের কথা অব্যর্থ হয়ে পড়ে গেল। ধ্রুব এলো, হাতে একটা পায়েস ভরা টিফিন বাটি। ধ্রুব অত্যন্ত খুশির সঙ্গে টিফিন বাটিটা রানীর মায়ের হাতে তুলে দিয়ে বলল যে এই নিন, আমার মা এটা রানীর জন্য পাঠিয়েছে। আজকে সকালে মা পায়েস বানিয়ে ভগবানকে ভোগ দিয়েছে, আর সেই পায়েস রানীর জন্য পাঠিয়েছে, যাতে এইবার রানীর সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমি আর রানীর মা স্পষ্টই বুঝতে পারলাম ধ্রুবর মায়ের মনের আসল বাসনা। আমরা সহজভাবেই হাসি মুখে রইলাম। রানীর মা টিফিন বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল। ধ্রুব আমায় বলল, বাবা, আপনি এখনই ওই পায়েসটা এনে রানীকে খাইয়ে দিন। ঠিক আছে, তুমি তো সবে এসেছো, এখন একটু বসো, পরে আমি রানীকে খাইয়ে দেব। একটু আগেই রানী খাবার খেয়েছে, এখনও কিছু খেতে পারবে না, ওকে আমি পরে খাইয়ে দেব। না, আসলে মা বলেছেন আমার সামনেই যেন রানী পায়েসটা খায়। ধ্রুবর যাতে সন্দেহ না হয় তাই আমি পায়েস এনে ধ্রুবর সামনে রানীকে খাইয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ বসে ধ্রুব বাড়ি চলে যায়, আর আমরা অপেক্ষা করতে থাকি রাতের অন্ধকার নেমে আসার। রাত ঘনিয়ে আসলে আমরা সেই পায়েস ভর্তি টিফিন বাটি পৌঁছে দিলাম গুরুদেবের কাছে। গুরুদেব আগে থেকেই যজ্ঞ করছিলেন, কিছু একটা মন্ত্র বলছিলেন। আমাদের দেখে ইশারা করে তিনি বাটিটা তার দিকে এগিয়ে দিতে বললেন। তখন গুরুদেব আমাদের হাত থেকে ওই পায়েসের বাটি নিয়ে যজ্ঞের আগুনে ঢেলে দিলেন। আর তখনই দেখলাম যজ্ঞের আগুন থেকে কুণ্ডলি পাকিয়ে এক ধূসর রঙের ধোঁয়া আস্তে আস্তে উপরের দিকে উঠে আকাশে কোথায় যেন মিলিয়ে গেল। এবার তোমরা বাড়ি ফিরে যাও, তোমার মেয়ের আর কোনো ক্ষতি হবে না। এইবার তোমার মেয়ে সুস্থভাবে সন্তান জন্ম দেবে। আমার আশীর্বাদ রইল, যাও, ফিরে যাও তোমরা। আমরা আগেই জানতাম গুরুদেবের যতটুকু বলার ইচ্ছা হবে তিনি ততটুকুই বলবেন, অযথা আমাদের কোনো কথাতেই তিনি উত্তর দেবেন না। তাই আমরা কথা না বাড়িয়ে তাকে প্রণাম করে বাড়ি ফেরত চলে এলাম। বাড়ি ফিরে আসার পরদিন সকালেই খবর এলো ধ্রুবর মা আর বোন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সে মৃত্যু অস্বাভাবিক, চোখ যেন কোঠর থেকে বাইরে বেরিয়ে এসেছে, সারা মুখ কেমন যেন কাগজের মতো সাদা হয়ে গেছে, সারা শরীর আড়ষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় বিছানায় শুয়ে দুজনেই নিজের ঘরের মধ্যে মারা গেছে। আমরা খবর পাওয়ায় তৎক্ষণাৎ গিয়ে হাজির হলাম ধ্রুবর বাড়িতে। আমরা যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ধ্রুবকে, তবে মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খেতে থাকলো, হঠাৎ এমন কি হলো যে এরা দুজনেই একই সাথে হৃদরোগে মারা গেল? এটা কি শুধুই কাকতালীয় কোনো ঘটনা, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আর এই রহস্য উদ্ঘাটন করার জন্যই আমরা সেই দিন রাতে আবার গেলাম গুরুদেবের কাছে। আমাদের দেখি গুরুদেব হাসতে হাসতে বললেন, যে যেমন কর্ম করেছে সে ঠিক তেমনি ফল পেয়েছে, এটাই নীতি। ভগবান নিজে এসে কাউকে শাস্তি দেয় না। আমাদের মতন কিছু মানুষের দ্বারায় এমন কুকর্মের ফলে শাস্তি দেওয়া হয়, এই ধরনের মানুষদের, বুঝলে? গুরুদেব, আসলে কি ঘটেছিল একটু বলতে পারবেন কি? কাল রাতে আমি যজ্ঞে তোমার মেয়ে শাশুড়ির পাঠানো পায়েসটা আহুতি দিই, তাতে যে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওপরে উঠে যায়, সেটা কোনো সাধারণ ধোঁয়া ছিল না, সেটা ছিল বেতাল। আমি বেতাল আগমনের যজ্ঞ করছিলাম,
তাতেই ওই পায়েসের আহুতি দিয়ে তাকে জানায় যে তার লক্ষ্য কি। কারণ ওই পায়েস তোমার মেয়ের শাশুড়ি আর ননদ তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। তাতেই বেতাল বুঝতে পারে আর গিয়ে ওদের দুজনকে উচিত শাস্তি দিয়ে আসে। তবে শুধু দুজন নয়, একটু খোঁজ নিলে জানা যাবে যে তান্ত্রিক এই ঘৃণ্য কাজে সাহায্য করেছিল সেই তার প্রাণ হারিয়েছে কাল রাতে। আর কোনো ভয় নেই, এবার তোমাদের মেয়ে সুখে শান্তিতে সংসার করবে। এই কথা শুনে মনে এক প্রচণ্ড প্রশান্তির ভাব নিয়ে আমার গুরুদেবের কাছ থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফেরত চলে এলাম। তারপর ধ্রুব এসে রানীকে বাড়ি নিয়ে চলে যায়, আর আমরাও তাতে আপত্তি করি না, কারণ আমরা বুঝতে পেরেছিলাম রানীর উপরে থাকা সমস্ত বিপদ এখন কেটে গেছে। আমার মেয়ে রানী সন্তানের মা হওয়ার জন্য কতই না কষ্ট সহ্য করল। তারপর ভগবানের কৃপায় আর গুরুদেবের আশীর্বাদে সঠিক সময় মতো আমার মেয়ে এক কন্যা সন্তানের জন্ম দিল, সেই আমার নাতনি। তারপরে আমরা আবার গেছিলাম ওই গুরুদেবের কাছে আমার মেয়ে জামাই আর নাতনিকে নিয়ে। তখনও পর্যন্ত আমার মেয়ে জামাই কিছুই জানতে পারে, আর ভবিষ্যতে কিছু জানতেও পারবে। শুধুমাত্র তাদেরকে এটা বলেই নিয়ে গেছিলাম যে এই গুরুদেবের কৃপায় রানীর উপরে থাকা গ্রহের ফের ঠিক হয়ে যায় আর সমস্ত বিপদ কেটে যায়। তখন আমার নাতনিকে দেখে গুরুদেব বলেন, সুভাষ, তোমার নাতনি কোনো সাধারণ সন্তান নয়, এই যে স্বয়ং দেবীর অবতার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই লক্ষণ চিহ্নগুলো যা তোমার নাতনির শরীরে ফুটে উঠেছে। আমি দেবীর আরাধক, আমি এই লক্ষণ চিনতে ভুল করব না। সেই জন্যই তোমরা সময় মতো আমার কাছে আসতে পেরেছিলে। যা হয় তা দেবীর ইচ্ছেতেই হয়, বুঝলে? এই বলেই গুরুদেব দেবীর জয়গান করতে থাকেন, আর আমরা ফেরত চলে আসি। এখন রানী ধ্রুবর সাথে ভালো আছে। যাক, ভালো হলো। তবে একটা জিনিস বুঝলাম না। কি? ওই দিন ধ্রুবর আনা পায়েস খেয়ে রানী সুস্থ ছিল কেমন করে, যদি ওর শাশুড়ি তাতে তন্ত্র করে থাকে? ওহো, ওটা না, রানী ওই দিন ধ্রুবর আনা পায়েসটা খায়নি। ভাগ্যক্রমে রানীর পায়েস খেতে ইচ্ছা হওয়াতে ওর মা আগের দিনই পায়েস করেছিল, সেই পায়েসই আমি এনে দিয়েছিলাম রানীকে। বিপিন থামল একটা জোরে হওয়া বিদ্যুতের ঝলকানির আওয়াজে। আওয়াজ শুনে রমেন বলল, উহ বাবা, কি জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হলো! এত সময় ধরে মনে হচ্ছিল যেন পুরো ঘটনাটাই আমার চোখের সামনেই ঘটছে। এখন এই আওয়াজে সমৃদ্ধ ফিরে পেলাম, মনে হলো যেন বাস্তবে ফিরে আসলাম। তবে যাই হোক কাকু, মানুষ যে এত নিচে নামতে পারে তার লাভের জন্য, সেটা তোমার ঘটনা না শুনলে ভাবতেই পারতাম না। এই কাহিনী বলতে বলতে বৃষ্টিও থেমে গিয়ে আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে। রমেন আর কটা ছেলে বেঞ্চ থেকে উঠে নিজেদের জামা ঝাড়তে ঝাড়তে হাতে থাকা মাটির ভাঁড় দোকানের কেনা জমিয়ে রাখা ভাঁড়ের স্তূপে ফেলে নিজের নিজের বাড়ির দিকে রওনা দিতে দিতে বলল, পরদিন আরো একটা কাহিনী শোনাতে হবে কিন্তু কাকু। তবে এখন যাই, বুঝলে? আর বাকিরা বিপিন কাকুর কাছে এসে আরেক ভাঁড় চা দিতে বলল। আরেক কাপ চা দিও কাকু। বিপিনবাবু হাসি মুখে আবার চা বানাতে থাকেন।